দুলাভাই, আপনি আমাকে টাচ করছেন কেন? বেবি, তোমাকে আদর করব তাই টাচ করছি। দুলাভাই, আপনি এমন, আমি সেটা ভাবতেও পারিনি। আপনি আমার দুলাভাই হয়ে শেষ পর্যন্ত কিনা আমার গায়ে হাত দিচ্ছেন। পিচ্ছি, বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি, ওই জন্য তোমার গায়ে হাত দিচ্ছি। নাকি আমার স্পর্শগুলো তোমার কাছে ভালো লাগছে না? আপনার এসব আজে বাজে চিন্তা মাথায় আছে কি করে? এতটা বাজে আপনি, আমি কখনো ভাবতেও পারিনি। আপনার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে, তাহলে আপনি ভাবলেন কি করে আপনি আমাকে ভালোবাসবেন, কিংবা আপনি আমাকে স্পর্শ করতে আসলে আমি সেটা মেনে নেব? আপনি একদম আমাকে স্পর্শ করবেন না। আপনি এগুলো কি শুরু করেছেন? কয়েকদিন যাবত দেখছি আপনি আমার সাথে এরকম বাজে বিহেভ করছেন। কি সমস্যা কি আপনার? আপুর বিয়েটা আপনার সাথে ঠিক হয়েছে, তারপরেও আপনি কেন আমার সাথে এরকমটা করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার আপুকে নয়। আর বিয়েটা যদি করতে হয় তোমাকেই করব। ওই জন্য তোমাকে ভালোবাসাটা বোঝানোর জন্য আদর করি বেবি। কেন, আমার আদর কি তোমার কাছে ভালো লাগে না? নাকি আমার স্পর্শগুলো তোমার কাছে অনেক বেশি অসহ্য লাগে? আপনাকে আমার মানুষ বলতে, ভাবতে ঘৃণা লাগছে। আর আপনি কি না আমাকে এমন করে স্পর্শ করছেন? আপনাকে আমি দুলাভাই বলে ডাকি, আর আপনি কি না আমাকে এরকম বাজে পরিস্থিতির মুখে ফেলেন আর বলছেন আপনার স্পর্শ আমার ভালো লাগবে কি না? এটা আপনি কি করে ভাবতে পারলেন যে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে আমাকে ফেললে আমি আপনাকে ভালোবাসবো? আর যেখানে আপুর সাথে আপনার বিয়ে হয়ে ঠিক হয়ে গেছে, সেখানে আপনাকে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। আমি ভালো কি খারাপ সেটা তুমি পরে জানতে পারবে। আমি এগুলো বলতেও চাই না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকেই বিয়ে করব, তোমার আপুকে নয়। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার সাথে আমার আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, 7 দিন পরে আপনাদের বিয়ে, আর আপনি এখন এরকম পাগলামি করছেন। আমি অত কিছু জানি না, আমি তো তোমাকেই ভালোবাসি, তন্নিকে নয়। তাই তোমাকেই চাই। ওর সাথে বিয়ে ঠিক হয়েছে, এখনও তো আর হয়নি। তাহলে ওকে কেন বিয়ে করব? যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আপনি বুঝতে পারছেন না? আপনি এরকম পাগলামি করলেই তো আর আমি সেটাকে সাই দিব না। আমার আপু কষ্ট পায়, আমি এমন কোনো কাজ কখনোই করতে পারবো না। কিন্তু আমার তো তোমাকেই ভালোবাসতেই হবে। তোমাকে আর যাই হোক আমি হাতছাড়া করতে পারবো না। তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে, তাই তোমাকেই ভালোবাসি, অনেক কাউকে নয়। বিয়ে করলে তোমাকেই করব, আর তোমার আপুকে তো নয়ই। আপনি এতটা বাজে, এতটা নীচ, আমি সেটা ভাবতেও পারিনি। আপনার চিন্তাধারা যে এতটা বাজে আমি সেটা কল্পনাও করতে পারছি না। আপনি কিনা আমার আপুর সাথে বিয়ের এরকম একটা নাটক করলেন। আপনি যদি আমাকে ভালোবাসেন আর আপুকে যদি বিয়েটা নাই বা করবেন, তাহলে এরকম করে বিয়ের নাটকটা কেন করলেন? আমি তো তোমাকে বলেই দিলাম, আমি তোমার আপুকে নয়, তোমাকেই পছন্দ করতাম। কিন্তু আব্বু আম্মু তোমার আপুকে পছন্দ করেছিল। আর ভালোবাসা বলতে আমি তো তোমার আপুকে বাসিনি। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তুমি প্রথমে আমার সামনে এসেছিলে, আর আমার তো তোমাকে দেখেই ভালো লেগেছিল। কিন্তু তারপর যে তোমার আপুকে আনা হবে সেটা তো আমি জানতামই না। আর কিছু বলে ওঠার আগেই আব্বু আম্মু তোমার আপুকে পছন্দ করলো। কিন্তু যখন বুঝতে পারলাম যাকে ভালোবাসি তাকে বিয়ে না করলে অন্যায় হবে, তারপর যখন তোমার আপুর সম্পর্কে খোঁজ খবর নিলাম, তখন আমার ধারণাটা পাল্টে গেল, আর আমি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম। বিয়েটা কোনো ছেলেখেলা নয়, সেটা আপনি আমার থেকে খুব ভালো করেই জানেন। আপনার আমার বয়সের ডিফারেন্স দেখেছেন প্রায় 7 বছরের। আমার সবে মাত্র 16 বছর বয়স, আর তাতেই আপনি এরকম করে আমার প্রতি পাগল হয়ে গেছেন। না জানি বিয়ে হলে কি একটা অবস্থা হতো। বিয়ের আগে আমি এই সব জানতে পেরেছিলাম, না হলে বিয়ের পরে এগুলো হয়তো আমার আপুকে সারা জীবন কষ্ট পেতে হতো। আপনি যে এত বাজে আর এতটা নীচ, আমি সেটা ভাবতেও পারিনি। তাহলে কখনোই আব্বু আম্মুকে আপনার সাথে আপুর বিয়েটা ঠিক করতে দিতাম না। আজকে তুমি আমাকে যা বলার বলতে পারো, কিন্তু যখন সবটা জানতে পারবে তখন তোমার কাছে সবটা পাল্টে যাবে, আর তুমি তখন নিজেকে ছোট বলে মনে করবে। আমরা আপনার মতো কোনো বাজে চরিত্রের নই, যার জন্য নিজেকে এত বেশি ছোট মনে হবে। আর আপনার কি মনে হয় আমরা কোনো অন্যায় করিনি? আমার আপু তো কোনো অন্যায় করেনি আপনার সাথে, তাহলে আপনি কেন এরকম করে কষ্ট দেবেন? অন্যায় তোমরা করেছো, অনেক বড় অন্যায় করেছো। এত কিছু জানার পরও আমার থেকে সেটা লুকিয়ে গেছো, আর তুমিও এখন ন্যাকা সাজার চেষ্টা করছো, তাই না? আমি এই জন্যই তোমাকে শাস্তি দিতে চাইছি। আর তুমি আমাকে এমন করে এইসব কথা শোনাচ্ছ। আমি খুব ভালো করেই জানি তুমি কেমন আর তোমার পরিবার কেমন, তাহলে আমাকে এত কিছু বোঝাতে হবে না। কি আপনি কি
বোঝাতে চাইছেন? আর কি বলতে চাইছেন আমাকে খুলে বলুন। আমি জানি আমার আপু কোনো অন্যায় করতে পারে না। না, আমরা কোনো অন্যায় করেছি। আমরা তো আপনার থেকে কিচ্ছু লুকাইনি। আমরা আপনাকে অনেক কিছুই দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি ফোন নেবেন না বলে সবটাই নাকচ করেছিলেন। তাহলে এখন এইসব করছেন কেন? কি বোঝাতে চাইছেন আপনি? তোমরা যেটা করেছো আমি সেটাই বোঝাতে চাইছি। আর না আমি কোনো মিথ্যা বলছি, আর না কোনো কিছু বানিয়েছি। আমি সব কিছু জানার পর বুঝতে পেরেছি তোমরা আমার থেকে অনেক কিছু লুকিয়ে গেছো। বিশেষ করে তোমার আপু। এত কিছুর পর তোমরা কি করে ভাবলে আমি তোমার আপুর মতো একটা মেয়েকে বিয়ে করব? কি বলছেন আপনি? আপনি আমার আপুকে এত বাজে ভাবছেন কি করে? আপু কোনো অন্যায় করতে পারে না, আমি সেটা খুব ভালো করেই জানি। তাই দয়া করে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। আর আপনি বিয়ে করবেন না সেটা আগে জানিয়ে দিলেই পারতেন। অন্তত এই নাটকটা আপনাকে করতে হতো না। আর আপনার আসল রূপটা আজকে আমি দেখে ফেলেছি। বাসায় গিয়ে আমি সবাইকে সবটা জানাবো। তোমার যা ইচ্ছা তুমি করো। তুমি যত তাড়াতাড়ি তোমার বাসায় জানাবে তত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। তুমি কি ভেবেছো তুমি এইগুলো বললেই তোমার আব্বু আম্মু আমার উপর রেগে যাবে? কখনোই না। তোমার আব্বু আম্মু সবটা জানে, তারপর সবটা লুকিয়ে গেছে। ওনাদের তো আমি পরে দেখে নেব, কিন্তু এই জন্য শাস্তি আমি তোমাকেই দেব। কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, অন্য কাউকে নয়। অন্য কারো কথা আমি চিন্তাও করতে পারি না, কিন্তু এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। তোমাদের সাহস কী করে হয় আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেলার? আপনি কি বোঝাতে চাইছেন আর কি বলছেন? আমার তো মনে হয় না আপনার কথা আর কাজের মধ্যে কোনো মিল নেই। আপনি কাকে কি ভাবছেন? হ্যাঁ, আমার আপুর মতো একটা মেয়ে আপনি সারা শহর খুঁজেও পাবেন না। আপনি কি ভাবেন সবসময় আপনারাই ভালো হবেন? মেয়েদের কি কোনো সম্মান নেই? আপনি আমার আপুর জীবনটা নিয়ে এমন করে খেলতে পারেন না। আমি আজকেই বাসায় গিয়ে সবটা বলবো, আর আপনার আব্বু আম্মুকেও বলবো। তুমি যেন সবাইকে সবটা বলো, ওই জন্যই তো আমি তোমার সাথে এমনটা করছি। না হলে বিয়ের আগে তোমাকে টাচ করার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি তো তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়েও বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে কি সেটা খুব ভালো হতো? তার থেকে তুমি সবটা জানতে পেরেছো, আর বাকিটা জানতে পারলে তো তোমার চোখে ঘুমটাই উড়ে যাবে। সেটা কি খুব ভালো হবে জান? আপনার কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। তার উপরে আপনি আমার আপুকে এত বাজে বানাচ্ছেন। যেখানে আপনি নিজেই একটা বাজে চরিত্র লোক, সেখানে আমার আপুকে কি করে এত বাজে বলতে পারছেন? হ্যাঁ, তুষির কথাতে ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে গেল, যার জন্য রাগটাকে আর কন্ট্রোল করতে না পেরে তুষির গায়ে হাত তোলার জন্য হাতটা উঠিয়ে নামিয়ে নিল। তুষি ভয় কুঁচকে গেল আর চোখ জোড়া বন্ধ করে নিল। সাথে সাথে ঈশানকে থাপ্পড় না মেরে ওর মুখের পাশে হাত রেখে তারপর দুজনে চার ঠোঁট এক করে দিল। এবার তুষি চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো। ওর চোখ বেরিয়ে আসার উপক্রম হয়ে গেল। তুষি ভাবতেই পারছে না ওর হবু দুলাভাই কিনা ওর সাথে এরকম বাজে বিহেভ করছে, যার সাথে কিনা 7 দিন পর ওর আপুর বিয়ে হবার কথা ছিল। কিন্তু তার আগেই ওনার আসল চেহারাটা বেরিয়ে এসেছে। সবাই জানে ঈশান একটা ভালো ছেলে। তার উপর ওর আব্বু আম্মু খোঁজখবর নিয়েই তারপর ওর আপুর সাথে বিয়ে ঠিক করেছিল। কিন্তু এরই মাঝে যে তুষি এমন কিছু জানতে পারবে কিংবা তুষির উপর নজর পড়ে যাবে সেটাও ভাবতেও পারেনি। তুষি ঈশানকে ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। তারপর পুরো 10 মিনিট কিস করার পর ঈশান তুষিকে ছেড়ে দিল। সাথে সাথে পিচিটা কান্না করে দিয়ে বলতে লাগলো, আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আপনি আমাকে এমন করে শাস্তি দিচ্ছেন? ছি, আপনি এতটা বাজে, আমার আমার ভাবতেই অবাক লাগছে। আপনি এরকম বাজে চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কিনা বলতেন আপনি আমাকে বোনের মতো ভালোবাসেন, কিন্তু আজকে আপনার আসল চেহারাটা বেরিয়ে গেল। আপনি এতটা বাজে আমি সেটা কল্পনাও করতে পারছি না। আপনার চিন্তাধারা এতটা নিচু। আপনার সাথে আপুর বিয়েটা না হওয়াতেই আপু বেঁচে গেছে। এখনো সময় আছে। আজকে আমি বাসায় গিয়ে যদি সব কিছু না বলেছি তাহলে আমার নামও তুষি নয়। তুমি যেন বাসায় গিয়ে বলো, সেটার জন্যই তো আমি তোমার সাথে এমনটা করলাম। আর তুমি কি ভাবো এত কিছুর পরও তোমার ওই বাজে মন মানসিকতার আপুকে আমি বিয়ে করব? একদম আমার আপুকে নিয়ে উল্টোপাল্টা কোনো কথা বলবেন না। ও কোনো অন্যায় করেনি। অন্যায় করেছেন আপনি। হবু শালিকার গায়ে হাত দিয়েছেন, তাকে কিস পর্যন্ত করেছেন। এসব যদি বাইরের মানুষ জানাজানি হয়ে যায় তাহলে আপনার আপনার কত বড় সম্মানের ক্ষতি হবে আপনি সেটা একবারও ভেবেছেন? ভাবেননি। আপনি সবসময় শুধু উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন। সেটা আসার পর থেকে আমার গায়ে হাত দিয়ে যাচ্ছেন। এখন এখন কিস করলেন। এসব কোনো ভদ্র ঘরের সন্তান করতে পারে না।
আপনি আসলে একটা বাজে চরিত্রের মানুষ, নাহলে নিজের হবু শালিকাকে এইরকমভাবে স্পর্শ করতে পারতেন না। আমি যদি তোমাকে সত্য কথাগুলো বলি তাহলে তুমি সেটা বিশ্বাস করবে না, বিশ্বাস করতেও পারবে না। আমি খুব ভালো করে জানি তুমি তোমার পরিবার আর তোমার আপুর উপর প্রচণ্ড পরিমাণে অন্ধবিশ্বাস করো। তোমার আব্বুকে তুমি যেমন অন্ধবিশ্বাস করো, তেমনি তোমার আব্বু আম্মু আমার থেকে লুকিয়ে গেছে। আর ওরা জানতে পারার পর আমার থেকে লুকিয়েছে সবটা। এত কিছুর পরও তোমার আপুর সাথে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। উফ, তখন থেকে আপনি এইসব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। আমি বলছি না আমার আপু কোনো অন্যায় করেনি। অন্যায় করলে আপনি করেছেন, সব দোষ আপনার। আপনার জন্য আজকে এমনটা হয়েছে। আপনি আমাকে এখানে কেন ডেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি তোমাকে সবটা বোঝানোর জন্য ডেকে এনেছি। আর তুমি কি ভাবো তোমার আপু ভালো মেয়ে? ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোমার আপু হলো গভীর জলের মাছ। এমন একটা কাজ করেছে যেটা তুমি চিন্তাও করতে পারবে না। এত বাজে মন মানসিকতার মানুষ হতে পারে, এত বাজে মন মানসিকতার মানুষ হতে পারে সেটা আমি ভাবতেও পারছি না। আর একটা কথা বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনি সেই তখন থেকে বাজে বাজে কথা বলে যাচ্ছেন। কি করছেন আপনি আপুর সাথে? কি করেছে আমার আপু? কি করেছে তোমার আপু, তাই না? একটা ছেলেকে ভালোবেসে তার সাথে প্রেমের নাটক করেছে। শারীরিক চাহিদা মেটানোর জন্য শেষ পর্যন্ত তার সাথে রুম ডেট পর্যন্ত করেছে। তারপর যখন অনবরত ওদের মাঝে সম্পর্ক হয়েছে, একটা সময় পর তোমার আপু প্রেগনেন্ট হয়ে গেছে। আর এখন 1 মাসের অন্তঃসত্ত্বা তোমার আপু। তোমার আপুর গর্ভে ওই ছেলেটার বেবি, যে ছেলেটার সাথে পুরো 1টা বছর সেই রিলেশনে থেকেছে। আর এখন সেই ছেলেটাকে ও চিনতেও পারছে না। তুমি কি ভাবো তোমার আপু অনেক ভালো মেয়ে? ওর চরিত্রে কোনো দাগ নেই? সবটা শুধু আমি করছি। আমি এটা জেনে শুনে করলাম, কারণ আমার তোমাকে বলার ছিল। আমি জানি এই কথাগুলো তুমি বিশ্বাস করবে না। আমি খুব ভালো করেই জানি আপনি বিয়েটা ভাঙার জন্য এইসব বাজে বাজে উল্টোপাল্টা কথা বলছেন, তাই না? আমার জানতে বাকি নেই আপনি এখন আমার দিকে নজর দিয়েছেন, তো এই জন্য এখন আপুকে বিয়ে করতে চাইছেন না, আর এইসব উল্টোপাল্টা কথাগুলো বলছেন। আমি জানতাম তুমি এগুলো বিশ্বাস করবে না আর আমাকে এতটাই বাজে ভাববে, কিন্তু দেখো যেটা সত্যি আমি সেটাই বললাম। তুমি কি ভাবো একটা মেয়েকে আমি বিয়ে করব? আব্বু আম্মু বললো আমি তাকে বিয়ে করে নেব, তার সম্পর্কে কোনো খোঁজ খবর নেব না। আমি সবটা জেনে শুনেই তারপর তোমাকে এইসব কথা বলছি। আপনি আমার আপুর সম্পর্কে সব আজে বাজে কথাগুলো বানিয়ে বলে দিলেন, আর আমি সেটা বিশ্বাস করব? কখনোই না। আমার আপু এমন কাজ করতেই পারে না। আমি আমার আপুকে খুব ভালো করে চিনি। তোমার বয়সটা কম, তাই তুমি সবাইকে সবভাবে চিনতে পারোনি। এইসব বিষয় তোমার আব্বু আম্মু জানে। যদি বিশ্বাস না হয় ওদের জিজ্ঞেস করে দেখতে পারো। আর ওরাও আমাকে এই বিষয়টা লুকিয়ে গেছে। ওরা খুব ভালো করে জানে যে তোমার আপু এরকম একটা বাজে কাজ করেছে। তারপর প্রেগনেন্ট হওয়ার পর এখন এই বেবিটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সব ধামাচাপা দিতে চাইছে। তুমি কি ভাবো আমি এই বেবির দায়িত্ব নিব? কখনোই না। যে বেবিটা আমারই নয় সেই বেবিটার আমি কেন দায়িত্ব নেব বলো? আর যে ছেলেটার সাথে তোমার আপু রিলেশন ছিল, ওই ছেলেটার সাথে আমি দেখা করেছি, কথা বলেছি, সবটা জানতেও পেরেছি। তুমি চাইলে ওকে আমি ডেকে আনতে পারি তোমার যদি বিশ্বাস না হয়। আর ও এত রিকোয়েস্ট করেছে ওই বেবিটাকে দেওয়ার জন্য, যেটা আমি ভুলে যেতে পারবো না। তোমার আপুকেও ফিরে পেতে চায়। ও মধ্যবিত্ত ঘরের ছেলে, আর একটা জব নেই বলে আজকে তোমার আপুকে ছেড়ে দিয়েছে। আর এখন আমার গলায় ঝুলে পড়তে চাইছে। আমি তো সেটা মেনে নিব না। যে বেবিটা আমার নয় তার দায়িত্ব আমি কেন নিব? আমি তোমার আপুকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমাকে। এত কিছুর পর আমি ওকে কি করে বিয়ে করব? তোমরা কি করে ভাবতে পারো এত বড় একটা অন্যায় করার পর এর জন্য আমি সবটা মুখ বুজে সহ্য করে নেব? আমাকে না জানিয়ে একটা অন্তঃসত্ত্বা মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়া, তাই না? এর জন্য তোমার আব্বু আমাকে শাস্তি পেতে হবে। ঈশানের মুখ থেকে বারবার এরকম দ্বারা কথা শুনেই তুষি ভয় পেয়ে যাচ্ছে। সত্যি কি ওর আপু এরকম একটা বাজে কাজ করতে পারে? ও সেটা বিশ্বাসই করতে পারছে না। ওর মনে হচ্ছে না ওর আপু এরকম কোনো কাজ করতে পারে। তুষি ঈশানের থেকেই কয়েক পা পিছিয়ে গেল। তারপর বলতে আরম্ভ করলো, না না, আমি এইসব বিশ্বাস করি না। এমনটা হতেই পারে না। আপনি মিথ্যে কথা বলছেন, আমাকে বাজে কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, তোমার আপুকে তো তুমি খুব বেশি বিশ্বাস করো। তোমার বিশ্বাসটা আমি ভেঙে দিচ্ছি। এই অন্ধবিশ্বাস আর একটু পর তোমার থাকবে না। একটু সময় দাও, আমাকে দেখাও, আমি তোমার সব বিশ্বাসটাই ভেঙে দেব। ঈশান কথাগুলো বলে একটা নম্বরে কল করতে লাগলো। কয়েকবার বাজতেই ফোনটা কানে দিয়ে বলতে আরম্ভ করলো, রাফিন ভাইয়া কোথায় তুমি?
আমি একটা ঠিকানা বাড়াচ্ছি, এক্ষুনি এখানে চলে আসো। আধা ঘন্টার মধ্যে আমি তোমাকে এখানে দেখতে চাই। তুমি যদি তন্নিকে চাও তাহলে তোমার এখানে আসতেই হবে। জি ভাইয়া, আসছি, কিন্তু এত জরুরিভাবে ডাকছেন যে? তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটা করো, এত কথা বাড়িও না। তোমাকে আসতে বলেছি, তুমি আসবা। তুমি যদি তনিকে নিজে করে পেতে চাও তাহলে তোমাকে এখানে আসতেই হবে। ঈশান কথাগুলো বলেই ফোনটা রেখে দিল আর রাফিন ঈশানের কথা মতো ওর পাঠানো ঠিকানা অনুযায়ী রওনা দিল। অন্যদিকে তুষি ঈশানের চোখে চোখ রেখে কথা বলতেই পারছে না। ওর নিজের কাছে কেমন যেন একটা খারাপ লাগছে। তার উপর যখনই মনে হচ্ছে এই মানুষটার সাথে ওর আপুর বিয়ে ঠিক হয়েছিল, তখন ওর কাছে মনে হচ্ছে যে মানুষটা কি করে পারলো ওর সাথে এরকম একটা কাজ করতে। ঈশানের মনে চলছে অন্য কিছু। আপনারা কি ভাবছেন এখানে কি হয়েছিল? তাহলে শুনুন, তুষি আর তন্নি দুই বোন। তন্নি থেকে তুষি 4 বছরের ছোট। আব্বু আম্মু কিছুদিন যাবৎ ঈশানকে বিয়ে করার কথা বলছিল, কিন্তু কোনো মেয়েকেই ওর পছন্দ হচ্ছিল না। ভেবেছিল কাউকে ভালোবেসে বিয়ে করবে, তাই আব্বু আম্মুকে সময় দিতে বলছিল। কিন্তু একমাত্র ছেলের বউ দেখবে বলে মেয়ে দেখছিল। তারপর একটা পর্যায়ে তন্নির আব্বু আম্মুর সাথে ঈশানের আব্বু আম্মুর কথা হয়। তারপর ঈশানের পুরো পরিবার তনিকে দেখার জন্য ওদের বাসায় আসে। আর সেদিন যখন ঈশান পরিবার সহ তনিকে দেখতে আসে, তখন তনির পিচ্ছি বোন তুষি সুন্দর করে সেজে ওদের সামনে আসে। ঈশান তুষিকে প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গিয়েছিল। তুষিকে দেখতে একদম পুতুলের মতো, টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর কোমর ছড়িয়ে চুল, সব মিলিয়ে একটা পিচ্ছি পরি, যার জন্য ঈশান ওর প্রেমে পড়তে বাধ্য হয়েছিল। তারপর আর কিছু বুঝে ওঠার আগেই তনিকে ওদের সামনে নিয়ে আসা হয়েছিল। ঈশান অবাক হয়ে গেছিল, কারণ ও যাকে পাত্রী হিসেবে ভেবেছিল তাকে নয়, তার বড় বোনকে ওরা দেখতে আসছে। আর ঈশান তুষিকে দেখার পর থেকে একটা শকটা ছিল। তাই ঈশান কোনো রেসপন্স করার আগেই আব্বু আম্মু তুষির বোন তন্নিকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল। বিয়ের কথা পাকা করে ফেলেছিল। আর ঈশান যতবার তুষির দিকে তাকাচ্ছিল ততবারই ও একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল, যার জন্য সেদিন কিছু বলতে পারেনি। কিন্তু তারপর যখন বুঝতে পারলো আব্বু আম্মুকে নিজের পছন্দের কথা বলার আগেই আব্বু আম্মু তন্নির সাথে ওর বিয়েটা ঠিক করে ফেলেছে, তাই ঈশান আর কিছু বলতে পারেনি। এমন একটা সিচুয়েশনে ঈশান ঠিক কী করবে সেটা ভেবেই পাগল হয়ে যাচ্ছিল। তারপর ভেবেছিল যাকে ভালোবাসে না তাকে বিয়ে করে হ্যাপি কি করে হবে, তাই তন্নির সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে। তারপর যেটা জানতে পারে সেটা তো আপনারা একটু আগেই ঈশানের মুখ থেকে শুনলেন। তুষি মাথা নিচু করে আছে দেখে ঈশান ওর মুখটা তুলে তারপর ওর কপালে আলতো করে একটা কিস করতেই তুষি ভয় পেয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান পিচ্ছিটাকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভয় নেই পাগলি, বিয়েটা তোমার আমার সাথে হবে, তুমি টেনশন করো না। তুমি আমাকে বিয়ে করতে না চাইলেও আমি জোরপূর্বক তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার এখনো বিয়ের বয়স হয়নি। তাছাড়া আপু থাকতে আমি কেন বিয়ে করব? আপনি কেন বুঝতে পারছেন না, যেখানে আপুর সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল সেখানে আপনাকে আমি কি করে বিয়ে করি? আমি অত কিছু জানতে চাই না, আমার তোমাকে চাই পিচ্ছি, অন্য কাউকে নয়। আমি তোমার মতো একটা পিচ্ছিকেই বউ হিসেবে চাই। তোমার বিয়ের বয়স হোক বা না হোক, তুমি ভয় পাচ্ছ যে তোমার কষ্ট হবে আমার বউ হয়ে যেতে। যদি তোমাকে আদর করি তোমার ব্যথা লাগবে, তাই তো টেনশন করিও না। আমি দরকার পড়লে তোমার থেকে দূরে থাকবো। আমি শুধু তোমাকে বউ হিসেবে পেতে চাই, অন্য কিছু নয়। ঈশান আধ ঘন্টা যাবৎ তুষিকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। তুষি না পারছে ঈশানকে ছাড়িয়ে নিতে, আর কেন জানি একটা বাধা ওকে ছাড়িয়ে দিতেও পারছে না। তুষি ভাবতেই পারছে না যাকে কিনা একটু আগেও দুলাভাই বলে ডেকেছে সেই হবু দুলাভাই ওকে জড়িয়ে ধরে রেখেছে। এমন কিছুর জন্য তুষি কখনোই প্রস্তুত ছিল না। আর আজকে তন্নি আর তুষি ঈশানের সাথে দেখা করতে আসছিল। তারপর তন্নি কোনো একটা কারণে তুষিকে রেখে কোথাও একটা চলে যায়। তন্নি আসলে তখন ঈশানকে কৌশলে আর প্ল্যান করে এখান থেকে পাঠিয়ে দিয়েছিল। তারপর ঈশান তুষিকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করলে ওদের মাঝে এমন কথা হয়। রাফিনের কথাতে এই দুজনের ঘোর কাটে। ভাইয়া, আমাকে আসতে বলছিলেন? ছেটার এরকম কথাতে এবার ঈশান তুষিকে ছেড়ে দিল। তুষি লজ্জা পেয়ে ওর থেকে দূরে সরে গেল। এবার ঈশান রাফিনের দিকে তাকাতেই খেয়াল করলে ও মাথা নিচু করে আছে। তখন ঈশানকে বলতে লাগলো, আর রাফিন, ভেতর আসো, সমস্যা নেই। এটা আমার হবু বউ, 2 দিন পর ও আমার পিচ্ছি বউ হবে। আর আমরা এমন কিছু করছিলাম না যার জন্য তোমাকে লজ্জা পেতে হবে। ঈশানের কথাতে কেমন যেন তুষি লজ্জা পেয়ে গেল। তখন রাফিন এসে ঈশানের সামনে দাঁড়ালো আর বলল, ভাইয়া, এবার তুমি ওকে বলো ওর আপুর সাথে তোমার কি কি হয়েছে।
ভাইয়া আমি বললে হয়তো উনি বিশ্বাস করবে না, তাই আমার কাছে যে প্রমাণগুলো ছিল আমি সবটাই নিয়ে আসছি। আজকে আমি ওনাকে সবটা দেখিয়ে দিব। আপু তুমি জানো না তোমার আপুর সাথে আমার কতদিনের সম্পর্ক। তনি আমাকে এতদিন আশ্বাস দিয়ে রেখেছিল আমাকে বিয়ে করবে, যার জন্য আমাকে দিয়ে সব কিছু করিয়ে নিয়েছে। রাফিন কথাটা বলেই ওর ফোন থেকে কিছু ছবি বের করে তুষিকে দেখালো, যেখানে ওদের অন্তরঙ্গ অবস্থা দেখা যাচ্ছে। এমন কিছু দেখে তুষি কয়েক পা পিছিয়ে গেল, তারপর একটা জায়গায় থপাস করে বসে পড়ল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, জানতাম তোমার বিশ্বাস হবে না। এখন হয়তো বলবে এগুলো এডিট করা, কিন্তু এই ছেলেটার মুখের থেকে যেগুলো শুনলে সেটাও কি তোমার অবিশ্বাস হয়? এবার ঈশান রাফিনকে ইশারা করলে ও তুষির সামনে এসে বলতে আরম্ভ করলো, আপু প্লিজ তোমার আপুর সাথে ঈশান ভাইয়ের বিয়েটা হতে দিও না, তাহলে আমি তোমার আপুকে হারিয়ে ফেলবো। আর ওর পেটে যে আমার বেবিটা আছে, আমি আমার প্রথম বেবিটা এভাবে নষ্ট করে দিতে চাই না। কখনই তোমার আপুকে বিয়ে করবে না। ওই বেবিটা তো আমার, তাহলে সে কেন অন্যের পরিচয়ে বাঁচবে বলো? আজকে আমার একটা চাকরি নেই বলে তোমার আপু আমাকে বিয়ে করতে চাইছে না। তুমি প্লিজ এটুকু হেল্প করো, এই বিয়েটা তুমি হতে দিও না। তুমি ভাইয়াকে বিয়ে করে নাও। রাফিনের এমন ধারা কথা শুনে তুষি যেন আকাশ থেকে পড়ছে। ও কি বলবে আর এই সিচুয়েশনে কি বলা দরকার সেটা বুঝতেই পারছে না। তুষি চুপ করে আছে। তখন ঈশান ছেলেটাকে বলতে লাগলো, রাভিন ভাইয়া তুমি টেনশন করো না, আমি তোমাকে আশ্বাস নই বিশ্বাস দিচ্ছি। তোমাকে একটা জয়ের ব্যবস্থা করে দেওয়ার আর তনির সাথে তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। জোরপূর্বক হলেও তনির বিয়েটা আমি তোমার সাথেই দিব। আমি তনির সাথে কথা বলে নেব, তুমি টেনশন করো না। কিন্তু তোমার আব্বু আম্মু যেটা করেছে তার জন্য এখন আমার সময়টা নষ্ট হবে। এর জন্য তোমার আমাকে বিয়ে করতে হবে, আর যদি না করো সেটার জন্য তোমাদের শাস্তি পেতে হবে। আর আমি জানি তুমি একটা বিষয় নিয়ে ভাবতে শুরু করলে সেটা নিয়ে এত ভাবো যেটা ভুলতে পারো না। আর আমি তো তোমাকে ভালোবাসি, এটা তুমি কখনোই ভুলতে পারবে না। ঈশান আরো কিছুক্ষণ রাফিনের সাথে কথা বলে ছেলেটা চলে গেল। এদিকে তুষি কান্না করে দিল আর বলতে লাগলো, আমার আপু এতটা বাজে আমি সেটা ভাবতেও পারিনি। একটা ছেলের সাথে রুম ডেট পর্যন্ত করেছে, তারপর প্রেগনেন্ট হয়ে এখন সেই বাচ্চাটা আপনার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। এসব জানার পর আমার মনে হচ্ছে আমি আর পৃথিবীতেই নেই। আপু আম্মু এটা কি করে করতে পারলো? এর জন্যই তো আমার রাগ হয়েছিল। আর আমি তো ওকে নয় তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো বা না করো সেটা পরের বিষয়, কিন্তু তোমার আব্বা আম্মু আমার সাথে অন্যায় করেছে। এর জন্য তোমার আপুকে আর আব্বু আম্মুকেও শাস্তি পেতে হবে। এই ছেলেটাকেই ওর বিয়ে করতে হবে। তুমি এটা ভেবো না যে রাফিন তুষিকে কষ্টে রাখবে। ও সব দায়িত্ব আমার। বিয়েটা হওয়া অবধি আমি সবটা দেখব। আর ছেলেটাকে একটা ভালো জব পাইয়ে দেওয়ার দায়িত্বটাও তো আমি নিয়েছি। আমি বলেছি তোমার আপু অনেক হ্যাপি থাকবে, শুধু তোমাকে একটু হেল্প করতে হবে। তার আগে তার আগে আমার আপুর সাথে কথা বলতে হবে। ও কি করে পারলো এরকম একটা বাজে কাজ করতে? অন্য একজনের বাচ্চাকে আপনার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে, তার উপরে এরকম একটা বিষয় লুকিয়ে আপনাকে বিয়ে করতে চাইছে। ও সাহস কি করে হয়? আমি এইসব আপুর মুখ থেকেই শুনবো। আমি যাকে কিনা এতটা নিষ্পাপ ভাবতাম, সে কিনা আমার চোখের আড়ালে এরকম একটা কাজ করলো। তুষি কান্না করতে করতে ওর আপুকে ফোন করলো। সাথে সাথে তনি ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে আপু, তুই কান্না করছিস কেন? আমাকে বল কে কি বলেছে, আর তুই এখন কোথায়? তার আগে বলো তুমি কার সাথে কি করেছো? আর অন্যের বাচ্চার দায়িত্ব তুমি ঈশান ভাইয়ের কাঁধে কেন দিচ্ছ? তুমি এরকম একটা কাজ করতে পারলে কি করে? আপু তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই? একদম উল্টাপাল্টা বলার চেষ্টা করবে না। তোমার সাহস কি করে হয় এখনো আমার সামনে মিথ্যে বলার? তুমি কি ভাবো আমি এতটাই ছোট যে কিছু বুঝতে পারি না? ছি আপু, আমি তোমাকে ভালোবাসতাম, আর তুমি কিনা এরকম একটা কাজ করতে পারলে। আব্বু আম্মু পর্যন্ত বিষয়টা লুকিয়ে গেছে। আজকে জানার পর আমার নিজেকে কতটা ছোট মনে হচ্ছে জানো? ঈশান ভাইয়া সবটা জেনে গেছে, তুমি কিনা ওনার সাথে এরকম একটা নাটক করলে। তুষি কান্না করে সব ঘটনা বলল। ও কিভাবে সবটা জানতে পেরেছে। সব শোনার পর তনি চুপ করে রইল। তখন ঈশান ওর হাত থেকে ফোনটা নিয়ে বলতে আরম্ভ করলো, এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে। তোমার সাহস কী করে হয় হরণের বাচ্চাকে ঈশানের ঘাড়ে চাপিয়ে দেওয়ার? তুমি এরকম একটা বাজে কাজ করে সেটা আমার কাছে চাপাতে চাইছো? তোমরা আমাকে চেনো না। এর জন্য তোমার আব্বু আম্মুকে পর্যন্ত শাস্তি পেতে হবে। আর তোমার তো রাফিনকে বিয়ে করতে হবে। তুমি কি করে বিয়েটা আটকাও আমিও দেখব। ঈশান আমার কথা শোনো। চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। এরপর আর একটা কথা বাড়ালে
আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার ওই ছেলেটাকেই বিয়ে করতে হবে। ওর একটা জব নেই বলে তুমি ওকে বিয়ে করনি, তাই না? ওকে চাকরি দেওয়ার দায়িত্ব আমার। তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে, আমি কথা দিচ্ছি। তারপরও তোমার ওকে বিয়ে করতে হবে। আর যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো, তাহলে যেখানেই পাবো সেখানে তোমার খবর করে ছাড়বো। আজকের পর না তোমার সাথে যদি দেখা হয়, সেটা হবে কাজী অফিসে, আর বিয়ের দিন। ঈশার কথাটা বলেই ফোনটা কেটে দিল। তারপর তুষির সামনে বসে ও চোখের পানিগুলো মুছে দিল আর বলতে আরম্ভ করলো, এখন আমার কথা বিশ্বাস হলো তো? তুমি আমাকে একটু বিশ্বাস করলে না। আসলে পরিবারের উপরে মানুষের অন্ধবিশ্বাস থাকেই। পরিবারের মানুষদের সবসময় ভালো কাজ করে, কখনো অন্যায় কাজ করতেই পারে না, সেটাই মানুষ সবসময় ভেবেই আসে। তুমি এখন বাসা চলে যাবে। এই বিষয়ে তোমার আব্বু আমাকে কিছু বলবে না, আর যদি বলো তাহলে সমস্যা হয়ে যাবে। তোমাকে এইটুকু কাজ করতে হবে, ওই ছেলেটার সাথে তোমার আপুর বিয়ে হওয়া অবধি এইসব বিষয় কাউকে বলা যাবে না। তুমি শুধু আমাকে এইটুকু হেল্প করবে, তোমার আপুর বিয়ের দিন সাক্ষী দিতে আসবে। কিন্তু দুলাভাই আপনার সাথে তো আপুর। তুষি কথাগুলো বলে শেষ করতেই পারলো না, তার আগে ও রাগী চোখে ঈশানের দিকে তাকাতেই তুষি মাথা নিচু করে নিল। ঈশান পিচিটা চুপসে যাওয়া মুখের পাশে হাত রেখে বলল, আমার রাগে চেহারাটা দেখতে বাধ্য করো না পিচ্ছি। আমি তোমাকে বলছি তো, তোমাকে ভালোবাসি, তোমার আপুকে না। আর তোমার আপু এরকম একটা কাজ করার পরও কি আমি তোমার আপুকে বিয়ে করব? তোমাকে যদি ভালো নাও বাসতাম, তাও তো তোমার আপুকে আমি কখনোই বিয়ে করতাম না। আমি শুধু এইটা জেনে অবাক হচ্ছি, তোমার আপু আম্মু এটা আমার সাথে করতে পারলো কি করে? তুষির মনে হতে লাগলো ঈশান যতটা রেগে আছে তাতে ওর আব্বু আম্মুর কোনো ক্ষতি করে না দেয়। কথাটা ভেবেই তুষি তাড়াহুড়া করে ঈশানের একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে ফুপে ফুপে বলতে লাগলো, আপনি প্লিজ আব্বু আম্মুর কোনো ক্ষতি করবেন না। আমি চাই না আব্বু আম্মুর কোনো ক্ষতি হোক। আব্বু আম্মুর অন্যায় করে থাকলে তার শাস্তি আপনি আমাকে দিন। আপুর কোনো অন্যায় করে থাকলে তার শাস্তি আপনি ওকে দিন। তারপরে আব্বু আম্মুর কোনো ক্ষতি করবেন না। ঈশান তুষির কান্নাটা সহ্য করতে না পেরে ওকে আবার বুকের সাথে জড়িয়ে ধরল আর বোঝাতে লাগলো। তুষি আস্তে আস্তে শান্ত হয়ে গেল। তারপর ঈশান একটু মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আমাকে যতটা বাজে ভাবো ততটাও বাজে আমি নই। আমি তোমাকে কথাগুলো বোঝানোর জন্য বলেছি, তাই বলে যে তোমার আব্বু আম্মুর সাথে কোনো বাজে বিহেভ করবো তেমনটাও না। এর জন্য তোমার আপুকে ওই ছেলেটার হাতে বিয়ে করতে হবে, সেইটাই হবে ওদের শাস্তি। তুমি নিশ্চিন্তে বাসায় যেতে পারো। এইটা ভেবো না যে আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে পাকনামি করছি। পিচ্ছি, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি পাকটি। তুষি কোনো কথাই বলছে না। প্রায় 2টা ঘন্টা হয়ে গেছে ওরা এখানে আছে। তুষির আব্বু আম্মু চিন্তা করবে ভেবে ঈশানকে গাড়িতে উঠিয়ে নিল। তুষি ভয়ার্ত চোখে ঈশানের রাগী চোখের দিকে তাকিয়ে রইল। ঈশানা ওর ভয় কাটাতে এই কপালে আলতো করে একটা কিস করতেই পিছিটা চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের গলাটা জড়িয়ে ধরল। ঈশান তুষিকে গাড়িতে বসিয়ে দিয়ে তারপর ড্রাইভিং সিটে বসে ওর বুকের সাথে জড়িয়ে ধরে রেখে ড্রাইভ করতে লাগলো। তারপর ওর বাসার সামনে এসে ঈশান তুষিকে নামিয়ে দিয়ে চলে গেল। তুষি বাসায় ঢুকতে ওর আম্মু জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিল আর এতক্ষণ দেরি হলো কেন। তখন তুষি বলল, আম্মু ফ্রেন্ডের সাথে ছিলাম তাই দেরি হয়ে গেছে। তুষি সারাটা দিন আর কিছু ভাবতেই পারল না। অন্যদিকে তুষির আপু সন্ধ্যায় বাসায় ফিরল। তুষি একটা বার তন্নির সাথে কথাই বলল না। অন্যদিকে ঈশানের টেনশন হচ্ছে, তুষি যদি বিষয়টা ওর আব্বু আম্মুকে বলে তাহলে পুরো ব্যাপারটাই ঘেটে যাবে। ও যে প্ল্যান করেছে সেই প্ল্যান অনুযায়ী কিছুই হবে না। ঈশান রুমে এসে তুষির নাম্বারে কল দিল। কয়েকবার বাজতেই তুষি ফোনটা তুলল। সাথে সাথে ঈশান বলতে লাগলো, আমার পিচি বইটা কি করে? প্লিজ দুলাভাই, আপনি এই নামে আমাকে আর ডাকবেন না। আমি তো বলেছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি যা শাস্তি দেওয়ার দেন, তারপরও আমি আপনাকে কখনো বিয়ে করতে পারবো না। এসব আর কখনো বলবেন না প্লিজ। আমি তোমার মুখ থেকে এইসব কথা শুনতে চাই না। তুমি আমাকে বিয়ে করবে কি না সেটা পরে দেখা যাবে। এখন আমি শুনতে চেয়েছি আমার পাগলিটা কি করে। অত কিছু আমি শুনতে চাইনি তো। যেটা হবে সেটা পরে দেখা যাবে। এখন বলো, রাতে খাবার খেয়েছো কি না? হ্যাঁ খেয়েছি। তোমার আপু বাসায় এসেছে? হ্যাঁ আসেন। তুমি সব সময় একটু ওর ওপর নজর রাখবে। ও কোথায় যায় আর কি করে, ও যেন পালানোর চেষ্টা না করে। ভুলেও তুমি ওকে পালাতে দিবে না। আর এমনিতেও তোমার আপু পালাতে পারবে না। তারপর ওর গতিবিধিটা একটু খেয়াল রাখবে। আপনি এগুলো কেন করছেন? এগুলো করলে আমাদের
সম্মানটা নষ্ট হবে। আপনি কেন বুঝতে চাইছেন না যে এগুলো করলে অনেক ঝামেলায় পড়তে হবে? তুমি ভয় পেও না পিচ্চি পড়ি, তোমার কিছু হবে না। যা সমস্যা হওয়ার আমার হবে। আর আমার সাথে ঝামেলা করবে এমন কেউ এই শহরে জন্মই নেয়নি। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমার এই বিষয়টা ভয় লাগছে না, আমার আপনাকে নিয়ে ভয় লাগছে। আপনি প্লিজ এরকম কিছু করবেন না। আমি তো বলে দিয়েছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ জোর জবরদস্তি করবেন না। ঈশান বেশ কিছুক্ষণ তুষিকে বোঝালো। পিচিটা মনোযোগ দিয়ে ঈশানের প্রত্যেকটা কথা শুনছে আর ঈশানের সাথে শুধু কথা বলেই যাচ্ছে। আর ঈশান ওকে ভালোবাসি কথাটা বারবার বলেই যাচ্ছে। তুষি জানে না ঈশান কি চাচ্ছে। অন্যদিকে ঈশান নিজে নিজে অনেক কিছুই ভেবে ফেলেছে আর প্ল্যান করেছে। ওর আব্বু আম্মুকে এ পর্যন্ত বলেনি যে বিয়েটা করছে না। ঈশানের মনে চলছে অন্য কিছু। দেখতে দেখতে বিয়ের দিন আসছে আর ঈশান তুষির কাছাকাছি আসার চেষ্টা করছে। ঈশান প্রত্যেকটা দিন তুষিকে দেখা করতে বলে কিন্তু তুষি যখনই দেখা না করে ঈশান ওকে জোরপূর্বক দেখা করতে বাধ্য করে। কিন্তু তুষি ঈশানের সাথে দেখা করতে চায় না। তো ঈশান তুষির বিয়ের আগের দিন ঈশানকে কল করে, কিন্তু তুষি ঈশানের সাথে দেখা করতেই চাইছিল না। তখন ঈশান বলে, এই পিচিবো, দেখা করবে না আমার সাথে? তোমাকে সেই সকালে বলে রেখেছিলাম আজকে তোমাকে দেখতে ইচ্ছে করছে। আর তুমি কি না আমার সাথে দেখা করতে আসবে না? আপনি কেন পাগলামি করছেন? আমি তো বলে দিয়েছি আমি বিয়েটা করতে পারবো না। আপুর সাথে আপনার বিয়েটা না হলেও আমি বিয়েটা করতে পারবো না। এতে তো আমাদের সম্মানটা নষ্ট হবে বলেন। তাহলে যে তোমার আপুর সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল, তার বিয়েটা যে অন্য কথা হচ্ছে, তাতে কি আমাদের মান সম্মানটা নষ্ট হবে না? তার উপর যখন সবাই জানতে পারবে এমন একটা মেয়ের সাথে তোমার আব্বা আম্মু আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন আমার মান সম্মানটা কোথায় থাকবে? তুমি শুধু তোমার আব্বু আম্মুর সম্মানটা নিয়েই ভাবো। শহরের টপ বিজনেসম্যান আফজাল সাহেবের ছেলের বিয়েটা ভেঙে গেলে সেটা সম্মানের উপর কতটা আঘাতজনক হবে সেটা ভেবেছো? তুষি আর কোনো কথা বলতেই পারো না। ঈশানের কথায় যুক্তি আছে, আর যুক্তি ছাড়া ঈশান কোনো কথাই বলছে না। যেটাই বলছে সেটাতে তুষির দেওয়ার মতো কোনো উত্তর নেই। তুষি চুপ করে আছে দেখে ঈশান বলতে লাগলো, পিচ্ছি বড়ি, আসবে নাকি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসতে হবে? আমি যদি তোমাকে তুলে নিয়ে আসি না, তাহলে কিন্তু আজকেই বিয়ে করে নেব। প্ল্যানটা নষ্ট করে দিও না। তোমাকে আসতে বলেছি, গাড়ি পাঠিয়ে দিয়েছি, চলে আসো। ঈশান কথাটা বলেই কলটা কেটে দিল। আর তুষি ওর বান্ধবীর বাসা থেকে বেরিয়ে যখন রাস্তায় আসলো, তখন একটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ালো। তুষি কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে একজন ওর মুখে কিছু একটা স্প্রে করে দিল। তারপর তুষির আর কিছু মনে নেই। যখন তুষির জ্ঞান ফিরল, খেয়াল করলো ও কারো বুকে শুয়ে আছে। এমন কিছু দেখেও তাড়াহুড়া করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন কেউ ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুষির বুঝতে বাকি রইল না মানুষটা কে। তখন তুষির মানুষটার মুখের দিকে তাকালো। ঈশান ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। তুষি চোখ খুলতেই ঈশান ওর কপালে একটা কিস করে দিয়ে বলতে লাগলো, বলেছিলাম না আমার সাথে বেশি ঝামেলা করো না? তোমাকে বলেছি না? তুমি আসোনি কেন? তোমাকে এমন করে আনতে হলো কেন পিচ্ছি বড়ি? আসার আগেই তো আপনার লোকজন আমাকে অজ্ঞান করে ফেললো। আমার সাথে আপনি কিসব উল্টাপাল্টা করেছেন বলেন তো? এগুলো করলে তো আমার সম্মানটা নষ্ট হবে না বলেন? আপনি কেন এরকম করছেন বলেন? আমি কোনো কিছু করছি না। আমি আমার ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করছি। তুমি বুঝতে পারলেই তো হয়। আর বারবার শুধু বিয়ে করবে না এইসব কথা বলে কেন? তোমাকে আর কত কিছু বলে দিতে হবে যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না? কিন্তু আমি তুষি কথাগুলো বলে শেষ করার আগেই ঈশান ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। তারপর ইচ্ছে মতো কিস করতে লাগলো। তুষি পাথরের মতো শক্ত হয়ে গেছে। নিজের জামাটা দুই হাতে শক্ত করে খামচে ধরেছে। ঈশান ওর ঠোঁট জোড়া চকলেটের মতো চুষে যাচ্ছে। পিচ্ছি মেয়েটা ওর সাথে রেসপন্স না করলেও কেঁপে কেঁপে উঠছে ঈশানের স্পর্শে, যার জন্য ঈশান ওকে কিস করেও এক প্রকার ভালোবাসায় ডুবে গেছে। একটা সময় যখন তুষির দম বন্ধ হয়ে আসছিল, তখনই ঈশান ওকে ছেড়ে দিয়ে ঈশানুকে ছেড়ে দেয়। তুষি বলতে লাগলো, আপনি না আসলেই বাজে, সবসময় খালি এগুলোই করেন। এগুলো করলে আমার কেমন কেমন লাগে। আপনি এসব বাজে জিনিসগুলো আমার সাথে করেন, পচা লোক একটা। কেমন লাগে সেটা আমি জানি। ওটা দূর করার জন্যই তো আমি আছি। বিয়ের আগে সবটা প্র্যাকটিস করে নাও। বিয়ের পর কিন্তু প্রচুর জ্বালাবো, সেটা বুঝে রেখো। আপনাকে কে বিয়ে করবে শুনি? আমি তো আপনাকে বিয়ে করবো না। আপনার সাহস হয় কি করে? আপনি আমার সাথে এইসব করে জোর করে? আমি কিন্তু বাসায় গিয়ে সব বলে দেবো। এরপর তুমি যা বলার বলতে পারো।
আমি খুব ভালো করে জানি তুমি বাসায় বলবে না, তাই এসব কথা না বলে এখন বলো, তোমার কি গিফট চাই কালকে আমার থেকে? কালকে গিফট চাই মানে? আর কালকে কোনো স্পেশাল দিন আছে যার জন্য আমার গিফট চাই? আরে বাবা, কালকে না আমাদের বিয়ে, আর ফার্স্ট নাইটে তুমি আমার কাছ থেকে কিছু চাও না, নাকি একটা বেবি চাও বলো তো? ফার্স্ট নাইটের কথা শুনে আর ওদের বিয়ের কথা শুনে তুষি একদম লজ্জায় লাল হয়ে গেল। ওর মাথা থেকে উড়ে গেল যে মানুষটার সাথে ওর আপুর বিয়ে ঠিক হয়েছিল, আর সেই মানুষটা কিনা ওকে এত বেশি ভালোবাসে। তুষি কথা বলছে না দেখে ঈশান ওর মুখটা তুলল, তারপর ওকে বসিয়ে দিয়ে হুটহাট করে ওকে ছেড়ে দিয়ে তারপর পায়ের কাছে বসে পড়ল। তুষি পাটা সরিয়ে নিতে গেলেই ঈশান ওর পাটা টেনে নিজের কাছে নিয়ে নিল, আর তুষি বলতে আরম্ভ করলো, এসব আপনি কি করছেন? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? একটু চুপ করে থাকতে পারো না? সবসময় এত ছুটাছুটি করো কেন? আমি যেটা করছি আমাকে করতে দাও। তুষি কিছু বলতে যাবে তার আগে ঈশান একটু রাগি চোখে তাকাতেই তুষি চোখ বন্ধ করে নিল। তখন ঈশান ওর পায়ের কাছে বসে তারপর পকেট থেকে কিছু একটা বের করে ওর পায়ে সুন্দর করে পরিয়ে দিল। তারপর যখনই তুষি খেয়াল করলো যে ওর পায়ে একটা ডায়মন্ডের নূপুর পরানো হয়েছে, তুষি অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। নূপুরটা অনেক পছন্দ হয়েছে তুষির, খুশিতে চোখ জোড়া ছলছল করছে। ঈশান ওর অন্য পায়েও নূপুর পরিয়ে দিয়ে তারপর পায়ে যখনই কিস করতে যাবে তখন তুষি আটকে দিল আর বলতে লাগলো, প্লিজ এমন কিছু করবেন না। আপনি এসব কেন করেন? আমি তো চাই না বিয়েটা হোক। এখনো আমার ওপর এত বেশি অবিশ্বাস তোমার? আমাকে দেখে এত বেশি খারাপ মনে হয়? তোমার আপুর সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে, তাতে তুমি বিয়েটা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করতে হবে না, তুমি কালকে শুধু সাক্ষী হিসেবে এসো। আমি যখন বলি তখন শুধু এসো। ঈশান ভেবেছিল তুষিকে ওর পছন্দের জিনিসটা গিফট করার পর তুষি ওকে জাপটে জড়িয়ে ধরবে, ভালোবাসার কথাগুলো বলবে, কিন্তু তুষি সেটা না করে উল্টো ওকে বিয়ে করবে না সেটাই বারবার বলছিল। তুষি কী করবে ও জানে না। সারা রাত তুষি ঘুমাতেই পারল না, কারণ কালকে দিনটাই কি হবে ও ভাবতেও পারছে না। তো পরদিন সকালে তুষির যখন ঘুম ভাঙলো বুঝতে পারলো যে কিছু একটা তো হয়েছে বাসায়। এরই মাঝে তুষির নাম্বারে একটা কল আসলো, সাথে সাথে রিসিভ করতেই ওপাশ থেকে ঈশান বলতে লাগলো, তুষি, কাজে অফিসে চলে আসো, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি, তুমি চলে আসো। তুষি কিছু বলতে যাবে তার আগে ঈশান একটা ধমক দিতেই তুষি তাড়াহুড়া করে বাসা থেকে বেরোলো। তুষি বুঝতে পারলো যে বাসায় কিছু একটা হয়েছে, কিন্তু তুষি সেটা না ভেবেই বেরিয়ে গেল। অন্যদিকে তুষি বাসা থেকে যে ওর আপু উধাও হয়ে গেছে সেটা তুষি জানেও না, আর তুষির কান পর্যন্ত পৌঁছানোর আগেই তুষি বাসা থেকে বেরিয়ে পড়লো। তুষির আব্বু আম্মু বাসায় এক প্রকার হুলস্থুল বাঁধিয়ে ফেলেছে। বাড়ি থেকে মেয়ে পালিয়ে গেছে বলে ওদের অবস্থা বেহাল হয়ে গেছে। আজকে মেয়ের বিয়ে আর মেয়ে সকালবেলাতে উধাও, এমন কিছুর জন্য ওর আব্বু আম্মু পুরো কান্নার রোল বাঁধিয়ে দিয়েছে। অন্যদিকে ঈশান কাজে অফিসে অপেক্ষা করছে। তুষি 20 মিনিট পর কাজে অফিসে দরজার সামনে আসলো। তখন ঈশান ওর হাত ধরে টেনে ভেতরে নিতেই দেখলো ওর আপু আর ওই ছেলেটা কাজের সামনে বসে আছে। তখন ঈশান বলতে লাগলো, কাজী সাহেব কাজ শুরু করেন, আর বাকি যারা আছে তারা একটু পরে চলে আসবে। তুষি ওর আপুর দিকে রাগে চোখে তাকিয়ে রইল, কারণ তন্নির জন্য ঈশান ওকে এত বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। আর তুষিকে ঈশান প্রতিনিয়ত টর্চার করেছে, যেটাকে বলে রোমান্টিক টর্চার, যার জন্য তুষি হয়তো প্রস্তুত ছিল না। ও ভাবতেও পারেনি ওর দুলাভাই কিনা ওকে ভালোবেসে ফেলবে। এখন তো আর সেটা হচ্ছে না, যার জন্য ওকে দুলাভাই বলে ডাকবে। তুষি ঈশানের পাশে দাঁড়িয়ে রইল। তখন ঈশান একবার ওর দিকে তাকাতেই খেয়াল করে ওর চোখের নিচে কালি পড়ে গেছে। হয়তো টেনশন করেছি, রাতে ঘুম হয়নি আর চোখগুলো কেমন লাল হয়ে আছে। ঈশানকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না, কারণ তুষি চায় না ওদের বিয়েটা হোক। ঈশান একটু পর তুষির আব্বু আম্মুকে ফোন করে দিল। ওরা সবটা জানতে পেরে আধ ঘন্টার মধ্যে কাজী অফিসে চলে আসলো। এসে খেয়াল করলো তন্নি আর একটা ছেলে কাজের সামনে বসে আছে। তখন তুষির আব্বু হুঙ্কার দিয়ে উঠল আর বলতে লাগলো, তন্নি, এত কিছুর পরেও তুই বাসা থেকে পালিয়ে আসছিস, আবার অন্য একটা ছেলের সাথে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। তোর সাহস কি করে হয় আমার মান সম্মানটা ডোবানোর? তুষি আব্বুর কথাটা বলেই তন্নির দিকে এগিয়ে যেতে গেলে তখন ঈশান ওনার সামনে গিয়ে দাঁড়ালো আর বলতে লাগলো, আর একটুও নাটক করবেন না, অনেক নাটক করেছেন, অনেকেই আমার সাথে অভিনয় করেছেন। এত কিছুর পরও আপনারা কীভাবে স্বাভাবিকভাবে থাকতে পারেন? এগুলো মেনে নিয়েছেন আর কিভাবে এগুলো আমার সাথে করতে পারছেন সেটা আমি ভাবতেও পারছি না।
বাবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি না বোঝার মতো এমন কিছু বলছি না যেটা আপনি বুঝতে পারবেন না। আপনি সবই জানেন। আপনার পুরো ফ্যামিলি আমাদের সাথে অভিনয় করেছেন। আপনি একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমি আরও কিছু বলবো নাকি আপনাকে প্রমাণ দেখাতে হবে? তুষির আব্বু কিছু বলার আগে ঈশানের আব্বু এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো। ঈশান, কি বলছো এগুলো? আর এইখানে এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বু, আমি সব বুঝিয়ে বলতেছি। তোমরা যে মেয়েটাকে আমার জন্য চুজ করেছিলে না, সে মেয়েটা একটা ফ্রড। আর আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে যাচ্ছিল, যেটা তোমরা জানতে পারলে অবাক হয়ে যাবে। তোমরা কিছু না জেনে না শুনে যাকে আমি পছন্দ করি না, তাকে আমার জন্য পছন্দ করে ফেললে। মেয়েটা ভালো হবে কি না সেটা জানলে না। হুটহাট করে তার বিয়ের কথা শুনে তার বাসায় আমাকে নিয়ে আসলে। তার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলে, কিন্তু একটাবার জানতে চাইলে না মেয়েটার ব্যাকগ্রাউন্ডে কি আছে। আব্বু, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু এই মেয়েটা এখানে বসে আছে কেন? আজকে তোর সাথে বিয়ে হওয়ার কথা, আর তুই এসব কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। ঈশান সবটা খুলে বলল। সব শোনার পর ঈশানের আব্বু রাগী চোখে তুষির আব্বুর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো। আব্বু, এরপরে বলবে ওই মেয়েকে আমার বিয়ে করতে হবে? তোমরা এত কিছু পরে বলবে যে অর্ণর বাচ্চার দায়িত্বটা আমাকেই নিতে হবে? ওই ছেলেটা আমার কাছে কান্না করে সবটাই বলেছে, তাই আমি ওর বিয়েটা তন্নির সাথে নিজে দাঁড়িয়ে নিয়েছি। আর আমি ওকে একটা চাকরি দিয়েছি। তন্নি ওর সাথে সুখেই থাকবে। আঙ্কেল, এরপর আর কোনো ঝামেলা করবেন না। এই বিয়েটা আপনারা স্বইচ্ছায় মেনে নেবেন আর দুজনের সাক্ষী হিসাবে এখানে থাকবেন। আর যদি একটা টু শব্দ করেন তাহলে বুঝতেই তো পারছেন আফজাল আহমেদের সম্মানহানি করার জন্য কত বড় ধরনের একটা কেসের মধ্যে ফেসে যাবেন। আব্বুকে আমি বোঝাবো। আর এখন যদি আব্বুকে কিছু বলতে দেই তাহলে আপনাদের অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন? তুমি চুপ থাকো। হ্যাঁ, আমাকে বলতে দাও। আরাফ খান, আপনার সাহস কি করে হয় একটা অন্তঃসত্ত্বা মেয়ের বিয়ে আপনি আমার ছেলের সাথে দিতে চান? অন্যের বাচ্চার দায়িত্ব আমার ছেলে কেন নিবে? আপনি এত বড় একটা কাজ করেছেন, না বলে মেয়েটার বিয়ে বড় ঘরে দিতে চেয়েছিলেন, তাই না? এই জন্য আপনাকে পস্তাতে হবে। আব্বু, আমাকে বলতে দাও। আমি অনেক প্ল্যান করে এখানে তোমাদের এনেছি। আর এই বিয়েটা আমাকে দিতে হবে। একটু আমার উপর ভরসা রাখো। দেখো, কারো সম্মানে কোনো ক্ষতি হবে না। আমি রাগ করে বিয়েটা দেওয়ার চেষ্টা করলেও চাই না কারো সম্মানে কোনো ক্ষতি হোক। ওনারা ভুল করেছেন, তার জন্য ওনাদের শাস্তি পেতে হবে। তুমি একটু আমার উপর বিশ্বাস রাখো। আব্বু, এই বিয়েটা যে হচ্ছে না, তোমার সাথে এই মেয়েটার বিয়ে হওয়ার কথা, সেটা যে ভেঙে গেল, তাতে আমার সম্মানের কি অবস্থা হলো একটাবার ভেবে দেখছো? আমার সম্মানটা রইলো কোথায়? তুমি এটুকু ভাববে না? তুমি শুধু ওদের দিকটাই দেখছো। আর এই মেয়ে, তোমার সাহস কি করে হয় এত কিছু লুকিয়ে আমার ছেলেকে বিয়ে করার জন্য ঢ্যাং ঢ্যাং করতে করতে রাজি হয়ে যাও? আব্বু প্লিজ, আমার কথা শোনো। কারো সম্মানে কোনো ক্ষতি হবে না। আমি তো বলতেছি সব ঠিক হয়ে যাবে। শুধু আমার একটু কথা শোনাও। আমি তো বলতেছি যে আমি সবটা ঠিক করে দেব। ওর সাথে নয়, তোমার ছেলের বিয়ে আজকে এখানে এই মুহূর্তে হবে। এই বিয়েটা হয়ে যেতে দাও। দেখো, এই বিয়েটা হয়ে যেতে দাও। দেখো, ঠিক হয়ে যাবে। কি বলছো? কার সাথে বিয়ে হবে? আর এত তাড়াতাড়ি আমি মেয়ে পাবো কোথায়? এই মেয়েটার তো বিয়ে হয়ে যাচ্ছে, আর রইলো বাকি তোমার বিয়েটা। একদিনের মধ্যে আমি এত কন্ট্রোল কিভাবে করব? আর এত লোকজনকে আমি কি জবাব দেব? পুরো শহরের লোকজন জেনে গেছে আফজাল সাহেবের একমাত্র ছেলের বিয়ে, আর তুমি বলছো সবটা ঠিক হয়ে যাবে? আব্বু, বিয়েটা তোমার ছেলেরই তো হবে। বলতেছি না, তুমি ওনার ছোট মেয়েকে দেখতে পাচ্ছ না? ওই মেয়েটাকে আমার পছন্দ হয় না। আমি বলছি আমার ওকে পছন্দ হয়। আমি ওকে ভালোবাসি। তোমার সেটা বিশ্বাস হচ্ছে না? ঈশানের কথাতে এবার সবাই তন্নির দিকে তাকালো। সাথে সাথেই তন্নি মাথা নিচু করে নিল। তখন ঈশান তুষির মুখের পাশে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো। প্লিজ, যেটা হয়েছে সেটা বলো। আর তুমি যে আমাকে ভালোবাসো সেটা অস্বীকার করো না। তুমি সবার সামনে বলবে তুমি আমাকে ভালোবাসো। আমি এত কিছু জানতে চাই না। তুমি আমাকে ভালোবাসো সেটা বলবে। আর যদি বিয়েটা না করতে চাও তাহলে আমি কিছু একটা করে বসবো। সেটার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। এখানে হচ্ছেটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তুষি, তুই ওকে ভালোবাসিস মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশান, তুমি কি বলছো এগুলো? আঙ্কেল, এত কিছুর পরও আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে? আর একটা কথাও বলবেন না। আপনাকে বলতেছি না চুপচাপ দাঁড়িয়ে থাকবেন?
যেটা হবে সেটা আমাদের ইচ্ছাই হবে। আপনি যেটা করেছেন সেটা এতদিন আপনার ইচ্ছা হয়েছে, এতদিন যেটা করতে চেয়েছিলেন সেটাও আপনার ইচ্ছেই হয়েছে, আর এখন যেটা করব সেটা আমাদের ইচ্ছাতে হবে। আপনি বড় মেয়েটা না বলে সবটা লুকিয়ে আমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, আর আমি নিজে থেকে জোর করে আজকে আপনার ছোট মেয়েকে বিয়ে করব। জোর করে কি, ওর মতেই আমাদের বিয়েটা হবে। আর আপনি ওকে চাইলে জিজ্ঞেস করে নিতে পারেন, তুষি পিচ্ছি, তুষি পিচ্ছি পড়ি, আমার চোখে দেখে তাকিয়ে বলবে তুমি আমাকে ভালোবাসো কি না। যদি হ্যাঁ বলো তাহলে আমি অনেক হ্যাপি হব, সারা জীবন তোমাকে আমার বুকে আগলে রাখবো। আর যে মানুষটা তোমাকে এত বেশি ভালোবাসে তাকে তুমি কষ্ট দিয়ে ভালো থাকতে পারবে তো? আর যদি না বলো তাহলে তোমার আপুর বিয়েটা শেষ হওয়ার সাথে সাথে আমার সম্মানটা নষ্ট হবে, তার কারণ তুমি আমাকে বিয়ে করবে না। আর যদি আমার বিয়েটা না হয় তাহলে আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর আমি একটাবার যেটা বলি সেটাই করে ছাড়ি। তুমি যদি আমাকে বিয়ে না করো আজকে তোমার সামনেই আমি সুইসাইড করে নেব। সেটা কি খুব ভালোভাবে বিচ্ছি পড়ি? আব্বু আম্মু কিছু বলার আগে ঈশান ইশারায় বারণ করলো, কারণ তুষিকে রাজি করানোর এটাই শেষ উপায়। ঈশান তুষির মুখের পাশে হাত রেখে ওর চোখের দিকে চোখ তুলে তাকিয়ে একদম অসহায়ভাবে কথাগুলো বলল। ঈশানের কথাগুলো শোনার সাথে সাথে এই পিচিটা মায়াবী মুখটা কালো হয়ে গেল। আর যখনই তুষির মনে হলো কেউ ওর জন্য সুইসাইড করবে, যে কিনা ওকে পাগলের মতো ভালোবাসে, সাথে সাথেই তুষি ঈশানকে সবার সামনে ঝাপটে আর যখনই তুষির মনে হলো কেউ ওর জন্য সুইসাইড করবে, যে কিনা ওকে পাগলের মতো ভালোবাসে, সাথে সাথে এই তুষি ঈশানকে সবার সামনে ঝাপটে জড়িয়ে ধরলো। তুষির এমন একটা কাজের জন্য ঈশান একদম প্রস্তুত ছিল না। ও ভেবেছিল জোর করেই আজকে তুষিকে বিয়েটা করতে হবে, কারণ তুষির আব্বু আম্মু এরপর আর কোনো কথা বলতেই পারবে না। সম্মান বাঁচাতে হলে এই তুষির বিয়েটা ঈশানের সাথেই দিবে। আর ঈশানের আব্বু যে রেগে আছে তাতে ঈশানের সাথে ওকে বিয়েটা দিতেই হবে। তো তুষি ঈশানকে জড়িয়ে ধরতে ও একটা মুচকি হাসি দিল, তারপর ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। এবার ঈশানের আব্বু আর তুষির আব্বুকে বলল, দেখো আব্বু, এরপরে বলবে যে এই মেয়েটা আমাকে ভালোবাসে না। এতটা যে ভালোবাসে আমাকে, তাকে বিয়ে না করে আমি অন্য কাকে বিয়ে করব বলো? আর সম্মানটা বাঁচাতে হলেও ওকে আমার বিয়ে করতে হবে। আমি তুষিকে ভালোবাসি, ওকে আজকে এই মুহূর্তেই এইখানে বিয়ে করব। তুমি আমাদের মেনে নাও বা না নাও তাতে আমার কিছু যায় আসে না, আমি ওকে ভালোবাসি তাই ওকেই বিয়ে করব। এখন তোমাদের যেটা বলার বলে দাও। আব্বু চুপ করে আছে। আর ঈশান তুষির আব্বু আম্মুর সাথে কথা বলতে শুরু করলো। আর ঈশানের আব্বু কিছু বলবে কিংবা কিছু করবে তার আর উপায় নেই। আর বিয়েটা আজকে হতেই হবে, না হলে ওনার সম্মানটা ডুবে যাবে। তার উপর ছেলে মেয়েটাকে ভালোবাসে, দুজনকে ভালোবাসে, তাই আর কিছু বলার থাকবেই বা কি করে। এবার তুষির আব্বু এসে ওদের সামনে দাঁড়ালো। তখন তুষি ঈশানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তখন তুষির আব্বু বলে, মামুনি, ঈশান কি বলছে? তুমি কি সত্যি ওকে ভালোবাসো? আর এগুলো কবে কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বু, আমি ওনাকে ভালোবাসি। আমি ওনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। উনি যখন সুইসাইড করার কথা বলছেন না, তখন আমার বুকের ভিতরে কেমন যেন করে উঠেছে। আমি ওনাকে হারাতে পারবো না। ওনাকে আমি চাই। আমি শুধু আপুর কথা ভেবে ওনাকে বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু এই কয়েকটা দিনে উনি আমাকে অনেক ভালোবেসেছে। আর আমি বুঝতে পেরেছি এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। ওনাকে ওনাকে আমি কি করে কষ্ট দিই বলো? আমি থাকতে পারবো না ওনাকে ছাড়া। তোমরা প্লিজ আমাকে আলাদা করে দিও না ওনার থেকে। ওর ওপর কোনো শাউট করবেন না, ও এখন আমার হবু বউ। ওর সাথে আপনি উঁচু গলায় কথা বলতে পারেন না। তবে আমি জানতে পেরেছি আপনার যে মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা, সেই মেয়েটা প্রেগনেন্ট। তবে থেকে ওকে আমি ভালোবাসার কথাগুলো বলে যাচ্ছি। আর তুষিও আমাকে ভালোবাসে সেটা বুঝতে পেরেছে। এখন ওকে অন্তত আর কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। ও আমাকে ভালোবাসে, আমাদের বিয়েটা হওয়ার জন্য এটাই যথেষ্ট। এবার আপনি আপনার মত দেন বা না দেন, আমাদের সম্মান বাঁচানোর জন্য আমি ওকে বিয়েটা করবই। এটা আপনি যতই চেষ্টা করেন আমাদের বিয়েটা আটকাতে পারবেন না। ঈশানের কথাতে আব্বু এগিয়ে আসলো। তারপর রাগী চোখে আরার সাহেবের দিকে তাকাতেই উনি মাথাটা নিচু করে নিল। আর আব্বু বলল, আমার ছেলের বিয়েটাকে আটকাবে? আমিও সেটা দেখব। আমার ছেলেটার বিয়ে কে আটকাবে? আমিও সেটা দেখব। আব্বু, যেটা হবার হয়েছে, আমি তোর সব কথা শুনবো। এই মেয়েটার সাথেই তোর বিয়ে হবে। ওর আব্বু চাইলেও আটকাতে পারবে না। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। তুষির আব্বু কোনো কথাই বলল না। এবার ঈশান বলতে লাগলো, আব্বু তুমি টেনশন করো না তো,
আগে ওদের বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমি আমার পিচ্চি পরিটাকে নিজের করে নেব। আর আজকে তো বিয়েটা হবার কথা ছিল ওদের বাসাতে, কিন্তু সেটা হচ্ছে। আর এটাই ওদের শাস্তি। আমার বিয়েটা কাজে অফিসে হবে, এটাই ওদের শাস্তি হবে। ওরা অনেক বড় অন্যায় করেছে আমার সাথে। ঈশানের কথায় তুষি ওকে ছেড়ে দিল। তারপর ওর কাছে হাত জোর করে বলতে লাগলো, আপনি প্লিজ আমার আব্বুর সম্মানটা নষ্ট করবেন না। আপনি বলেছেন তাতেই আমি আপনাকে ভালোবাসি, সেটা প্রকাশ করে দিয়েছি। তাই আমার আব্বুর সম্মান নষ্ট করবেন না। আমি তো আপনাকে বিয়ে করতে চেয়েছি, তারপর ওনাদের এমন করে একটা শাস্তি দিবেন না প্লিজ। সেটা পরে দেখা যাবে, আগে তোমার আপুর বিয়েটা হোক। তুষির আপু এতক্ষণ যাবৎ কথাগুলো শুনেই যাচ্ছিল, কারণ তন্নির বলার মতো কোনো কথাই নেই। ঈশান সহ তার পরিবার আর তুষি সহ তার পরিবার দাঁড়িয়ে থেকে তন্নির বিয়েটা দিয়ে তারপর ওদের চলে যেতে বলল, কারণ ওদের বিয়েটা হয়ে গেছে, তাই ওরা এখানে থাকবেই বা কী করতে। বিয়েটা শেষ হতেই তুষি আবার ঈশানকে রিকোয়েস্ট করতেই ঈশান আব্বুকে বোঝালো। আফজাল সাহেব সম্মানের কথা ভেবে তুষির আব্বুকে বলল ওকে নিয়ে যেতে, আর বিয়েটা যেমন হবার কথা ছিল তেমনি হবে বলে ওরা চলে গেল। ঈশান বাসায় গিয়ে রেডি হয়ে তারপর ঘন্টা 2 পর তুষির বাসায় গেল। তারপর আর কি, বিয়েটা যেমন হবার কথা ছিল ঠিক তেমনই হলো। বিয়ের সারাটা সময় জুড়ে ঈশান আর পিচ্চি পইটার দিকে তাকিয়েছিল। আজকে আজকে পিচিটাকে এত বেশি সুন্দর লাগছিল যেটা ঈশান ওকে ভাষায় বলে প্রকাশ করতে পারবে না। আর তুষিও মিটমিট করে বারবার ঈশানের দিকে তাকাচ্ছিল আর লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নিচ্ছিল। তুষি এটা ভেবেই লজ্জা লাগছে, এই মানুষটাকে ও দুলাভাই বলে ডেকেছে, যাকে কিনা ও নিজে থেকে ভালোবেসে ফেলেছে। বিয়েটা শেষ হইতেই তুষির আব্বু আম্মু ঈশানের আব্বু আম্মুর কাছে অনেক রিকোয়েস্ট করলো, ওদের কাছে হাত জোর করলো ওরা এমন একটা কাজ করার জন্য। ঈশান তুষির মুখের দিকে তাকিয়ে আর রাগ করে থাকতেই পারল না। তারপর যখন তুষিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল, তখন পিচিটা সে কি কান্না! তুষি আব্বু আম্মুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো। তারপর ঈশানকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে উঠতেই ঈশানকে আলতো করে জড়িয়ে ধরতেই তুষি ওকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ঈশান সারা রাস্তা পিচিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। তুষির কান্না দেখে ঈশানের খারাপ লাগছিল, তাও বলতে লাগলো, বউ, ওই পিচি বউ, কান্না করছো কেন? বললাম তো কষ্ট দিব না। তাছাড়া তুমি তো ইচ্ছে করে বিয়েটা করেছো, তাই না? তুমি বিয়েটা না করলে কি আমি তোমাকে জোর করে করতে পারতাম বলো? আমি আপনার জোড়াজোড়িতে ভয় পাইনি। ভয় পেয়েছি আপনি যখন নিজেকে শেষ করে দেওয়ার কথা বলেছেন, তখন আমার প্রচণ্ড পরিমাণের কষ্ট হচ্ছিল। আমার জন্য কেউ কষ্ট পাবে, আর আমি জানি না আমি আপনাকে কেন বিয়ে করে নিলাম। তবে আমার মনে হয় আপনি আমাকে অনেক হ্যাপি রাখবেন। তার উপরে এই কয়েকটা দিনে যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে কখনোই হ্যাপি থাকতে পারতাম না। আমার পিচ্ছি বউটা দেখি সবই বুঝে গেছে। তাহলে এতদিন বারণ করেছিলে কেন পাগলি? কি করব, আমি তো বুঝতে পারছিলাম না আমি আপনাকে ভালোবাসি। ওই জন্যই তো এরকম একটা বারণ করতে গিয়েছিলাম। এখন যখন বুঝতে পেরেছো আর বিয়েটা যখন হয়েছে, তখন বিয়ের আগে কি বলেছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে? কি বলছিলেন আপনি? বিয়ের আগে কিন্তু বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে চালাবো তোমাকে। সেটা কি মনে আছে নাকি এখনো ভুলে গেছো? আপনার যা ইচ্ছে করেন, আমার না প্রচণ্ড পরিমাণের কষ্ট হচ্ছে আপুকে আম্মুকে ছেড়ে আসতে। সত্যি তো? তাহলে আজকে রাত থেকে জ্বালাবো, তখন কিন্তু বলতে পারবে না তোমার কেমন কেমন লাগছে। আর ছেড়ে দেওয়ার কথা তো মোটেও বলবে না। ঈশানের কথাতে তুষির কান্নার মাঝে একটু লজ্জা পেল আর ওকে ঝাপটে জড়িয়ে ধরলো। তখন ঈশান ওকে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, কান্না করো না বউ, কালকে তো তোমাদের বাসায় আসবো, তাহলে তো কান্নাকাটি করার কি আছে? আচ্ছা, তুমি যদি না চাও তাহলে তোমাকে আমাদের বাসায় থাকতে হবে না, তুমি নিজের বাসাতেই থাকো। আমি তোমার সাথে 2-3টা বছর প্রেম করব। তারপর যখন তোমার ইচ্ছা হবে তখন তোমাকে বাসায় নিয়ে যাব, কেমন? হ্যাঁ, বিয়ে করে বউকে বাসায় রেখে তারপরে প্রেম করবেন, তাই না? বাদর ছেলে একটা। তোমার প্রেমে পড়ে আমি বাদর ইঁদুর সবই হয়ে গেছি। এখন কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমার কষ্ট হয় না বলো? কিন্তু আমার তো কষ্ট হচ্ছে আপু আম্মুকে ছেড়ে থাকতে, ওই জন্যই তো কান্না করতেছি। ওই জন্যই তো বলছি কান্না করো না। আমি তো হাসি, তাই না? তোমার আব্বু আম্মু তোমাকে যতটা ভালোবাসতো আমি ঠিক ততটাই ভালোবাসবো, কখনো ওদের কমতি বসে দেবো না। আর বাসা তো বেশি দূরে নয়, তুমি যখন চাইবে তখনই আসতে পারবে, তাই না বলো? হুম।
ঈশান সারাটা রাস্তা তুষিকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। তারপর বাসার সামনে এসে গাড়ি থেকে নামতেই আম্মু এসে ছেলের বউকে বরণ করলো। তখন ঈশান বলতে লাগলো, আম্মু সব কাজ শেষ, আমি চলে যাব এখন। আব্বু, এটা কেমন কথা? তুমি জানো না আমাদের বাসায় কেমন রীতি? বউকে কোলে করে না নিয়ে এখন কোথায় যাওয়া হচ্ছে শুনি? ঈশান একটু মুচকি হাসলো। ও জানতো আম্মুকে বলবে তুষিকে কোলে নিয়ে রুমে দিয়ে আসতে। তুষি লজ্জা পাবে ভেবে নিজে থেকেই কিছু করেনি। আর বিয়েটা সবে মাত্র হলো, আর আজকে যদি বউয়ের জন্য এত কিছু করে তাহলে সবাইকে আর বিয়েটা সবে মাত্র হলো আর আজকেই যদি বউয়ের জন্য এত কিছু করে তাহলে সবাই ওকে বউ পাগলা বলবে। আম্মুর কথাতে ঈশান তুষিকে আলতো করে কোলে উঠিয়ে নিতেই তুষি ঈশানের গলাটা জড়িয়ে ধরল। আর ঈশান বলল, পিছিয়ে পড়ি, এখন তাহলে যাই। ঈশানের কথাতে তুষি চোখ খুলো, ওকে নিয়ে ভেতরের দিকে হেঁটে গেল। সবাই ওদের দিকে পুরো হা করে তাকিয়ে আছে। বাসায় আত্মীয় স্বজনে ভরপুর। সবাই ওদের দিকে তাকিয়ে আছে, কারণ ঈশান আর তুষিকে অনেক বেশি কিউট লাগছে। বিশেষ করে তুষিকে বউ সাজে যা লাগছিল না, তাই কেউ চোখ ফেরাতেই পারছিল না। ঈশান ওকে নিয়ে রুমে বসিয়ে দিল। তখন ঈশানের বন্ধুরা এসে ওকে চারপাশ থেকে ঘিরে ধরে চ্যাংদোলা করে ছাদের দিকে নিয়ে গেল। ঈশানের অবস্থা দেখে তুষির একটু হাসি পেল, কিন্তু নতুন বউ তাই হাসতেই পারল না। এরই মাঝে ঈশানের কিছু মেয়ে কাজিন এসে ওর সাথে কথা বলতে আরম্ভ করলো। তুষির বারবার মনে হচ্ছিল যে একটু পর ঈশান রুমে আসলে ওর কি অবস্থা করবে। তুষি সেটা ভেবেই লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছিল। তো রাত 12টার দিকে সবাই ঈশানকে রুমে পাঠিয়ে দিল। ঈশান রুমে এসে একটু কাশি দিয়ে তারপর পিচিটার দিকে এগিয়ে আসলো। তুষি ভয়ে জড়সড় হয়ে গেল। ঈশান ওর সামনে আসতেই ও উঠে এসে ওর পা ধরতে গেলেই ঈশান ওকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, তোমাকে সালাম করতে হবে না, পায়ে হাত দিয়ে সালাম করাটা ঠিক নয়। তুমি সবসময় আমার বুকে থাকবে, কেমন? কিন্তু সবাই তো বলে বাসরাতে স্বামী রুমে আসলে তাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। সবাই এইটুকু বলে, আর কিছু বলে না। স্বামী আসলে আরও কি করে। ঈশানের কথাতে তুষি লজ্জায় পুরো রাঙা হয়ে গেল, যার জন্য ঈশানের বুকে আরো শক্ত করে নিজেকে সঁপে দিল, যার জন্য একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সেটা ঈশান বুঝতে পেরে ওকে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, আমার পিচিটা এত লজ্জা আসে কোথা থেকে শুনি? এত লজ্জা তুমি আগে পেতে না। যখন তোমাকে বিয়ের আগে আদর করেছি তখন তুমি এত লজ্জা পাওনি, তাহলে আজকে কেন এত লজ্জা পাচ্ছ বাকলি? মেয়েদের লজ্জাটা একটু বেশি হয়, আপনি সেটা জানেন না নাকি? তার উপরে আমি আপনাকে দেখে প্রথম থেকেই লজ্জা পাই। যখন থেকে আপনার সাথে আমার বিয়ের কথা বলেছিলেন তখন থেকেই আমার লজ্জা লাগতো। আপনি তো নিজে থেকেই বিয়েটা ঠিক করেছেন, আমি কিছুই বলিনি। আর আমাকে কাছে টেনে দিতেন, আর যখন ভাবতাম আপনি আমার হবু দুলাভাই তখন আমার আরও বেশি লজ্জা লাগতো। ওই জন্য কিছু বলতেও পারতাম না। আর আপনি জোর করে আমাকে আদর করতেন, সেটা কি খুব ভালো হতো বলেন? তুমি সবটাই জানো, তারপরে এরকম বলতেছো কেন? আমি তো তোমাকে জোর করে কাছে টেনে নিতাম এই জন্যই যে বিয়ের আর কয়েকটা দিন মাত্র বাকি ছিল। তার মধ্যে যদি আমাকে তুমি ভালো না বাসতে আর বিয়েতে তুমি যদি বারণ করে দিতে তাহলে কি একটা অবস্থা হতো ভেবে দেখেছো পিচ্ছি বড়ি? সেটাই তো, আমি যদি বিয়েতে বারণ করতাম তাহলে আপনি কি সত্যি কিছু একটা করে ফেলতেন? তোমার এখনো বিশ্বাস হচ্ছে না নাকি এখনো তোমাকে সবটা করে দেখাতে হবে বলো? আমি তাহলে সব প্র্যাকটিক্যালি করে দেখাই। ঈশান তুষিকে ছেড়ে দিল। তারপর যখনই ওকে ছেড়ে দিয়ে একটু দূরে যেতে নিবে, তুষি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কি হলো এভাবে জড়িয়ে ধরলে যে? তুমি দেখবে না আমি কি করতে পারি? নাকি তোমার বিশ্বাস হয়ে গেছে বলো? প্লিজ আপনি এরকম কোনো পাগলামি করবেন না। আপনি জানেন তো আমি আপনাকে কতটা ভালোবাসি, আর আমি আপনাকে ভালোবাসি সেটা তো আমি বলেছি। তারপরেও আপনি কেন এরকম পাগলামি করছেন বলেন? আচ্ছা ঠিক আছে, পাগলামি করবো না, কিন্তু তুমি আমাকে ভালোবাসো সেটা যদি আবার ভুলে যাও আর যদি বলো তোমার লজ্জা লাগছে আমার কাছে আসতে, আমার আদর নিতে, তাহলে কি হবে? আমার তো তোমাকে দেখলেই আদর আদর পায়। তোমার কাছে আসলেই তোমাকে বুকের সাথে জড়িয়ে নিতে ইচ্ছে করে। আর হচ্ছে কী করতে ইচ্ছে করে সেটা কি বলবো? লুচ্চু বেটা, ফাজিল পোলা, কিছু বাজে বাজে কথা বলে, এগুলো বলতেই আছে। সবাই কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আপনি লুচু ছেলের মতো এইসব কথা বলছেন যাচ্ছেন। আসলে কি আপনি একটা ফাজিল। আপনাকে এইসব কথা বলতে কে বলেছে? হ্যাঁ, সবার সামনে আমাকে লজ্জায় ফেলতে খুব বেশি ভালো লাগে, তাই না?
লজ্জা দূর করার জন্য তো আমি আছি, তাই না? তুমি এত চিন্তা করো কেন? কিন্তু এভাবে আপনি সেই বিয়ের আগে থেকেই বলে যাচ্ছেন আপনি লজ্জা দূর করে দিবেন, কিন্তু কিভাবে করবেন আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখবা কিভাবে? ঈশানের কথাতে তুষি হ্যাঁ সূচক উত্তর দিতে ঈশান ওর ঠোঁটজোড়া নিজের দখলে নিল, আর সাথে সাথেই তুষির চোখ জোড়া বড় বড় করে ঈশানের দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। তারপর ওই অবস্থাতেই ঈশান পিচুটাকে কোলে উঠিয়ে নিল। তুষি ঈশানের গলাটা জড়িয়ে ধরে রেসপন্স দিতে লাগলো। এবার ঈশানের কাছে নিজেকে সবচেয়ে বেশি হ্যাপি মনে হচ্ছে, কারণ যাকে ভালোবাসে তাকে নিজের করে পেয়েছে। এরপর আপনাদের হয়তো আরও জানার ইচ্ছা থাকবে, কিন্তু থাকলেও আমি বলতে পারবো না, কারণ বলতে আমার শরম করে। তো ভালো থাক ভালোবাসা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।